গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা আজ থেকে শুরু হচ্ছে সেটা হবে কিন্তু মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস 2023-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্টগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের এই সেশনটা থাকবে। তো আজকের সেশনটা আমরা শুরু করছি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। তো এইভাবে জুলাই মাসে যেমন আজকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ পার্ট 1 ক্লাস। তো জুলাই মাস যতটা পার্টে কভার করা যাবে, সাপোজ ধরো 3টে কি 4টে পার্টে কভার হয়ে যাবে, তারপর শুরু হবে জুলাইয়ের পরের মাস। এইভাবে কিন্তু আমরা চলে আসবো ডিসেম্বর মাস পর্যন্ত। তো শুরু করছি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়েন ইজ ন্যাশনাল ডক্টর ডে অবজার্ভড এভরি ইয়ার ইন ইন্ডিয়া? ভারতে প্রতি বছর কবে রাষ্ট্রীয় চিকিৎসক দিবস পালন করা হয়? তো ভারতের রাষ্ট্রীয় চিকিৎসক দিবস এটা পালন হয় 1 জুলাই তারিখে। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেন 1 জুলাই তারিখে ন্যাশনাল ডক্টরস ডে অর্থাৎ রাষ্ট্রীয় চিকিৎসক দিবস পালন করা হয়? আশা করি প্রত্যেকে জানো। অ্যান্সার হবে বিসি রয়, অর্থাৎ বিধানচন্দ্র রয়। এনার জন্ম বার্ষিকী উপলক্ষে কিন্তু 1 জুলাইতে ডক্টর ডে হিসাবে কিন্তু পালন করা হয়। এই বিধানচন্দ্র রায়ের ওপরে কিছু ফ্যাক্ট ডিসকাস করে দিই। বিধানচন্দ্র রায় কে ছিলেন? বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড চিফ মিনিস্টার। তাহলে প্রথম চিফ মিনিস্টারকে কোশ্চেন দিয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার কে ছিল? তো পশ্চিমবঙ্গের ফার্স্ট সিএম ছিলেন, নাম মাথায় রাখবে, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্ল প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার। আর বর্তমান চিফ মিনিস্টারকে প্রত্যেকেই জানো আশা করি, মমতা ব্যানার্জি। এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিফ মিনিস্টার হলেন কিন্তু মমতা ব্যানার্জি। বিধানচন্দ্র রায়ের সাথে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। বিধানচন্দ্র রায় ভারতের সর্বোচ্চ সম্মান, তার নাম কি? তার নাম হলো ভারত রত্ন। এই ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিধানচন্দ্র রায়। কবে পেয়েছিলেন? 1961 সালে ইনি ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এর ঠিক পরের বছর 1962 সালে কিন্তু ইনি মারা গিয়েছেন। এবং এই বিসি রায় অর্থাৎ বিধানচন্দ্র রায় ইনি 1 জুলাইতেই জন্মগ্রহণ করেছিলেন এবং 1 জুলাইতেই কিন্তু ইনি মারা গিয়েছিলেন, অর্থাৎ এনার জন্ম এবং এনার মৃত্যু ডেট কিন্তু একই, এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া এখানে বিসি রয় থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখো, এনার নামে আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা কি? বিধানচন্দ্র রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড। কি দেওয়া হয়? বিসি রয়, আমি শর্টে লিখছি, বিসি রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই বিসি রায় ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এটা কাদের দেওয়া হয়? যেহেতু বিসি রায়ের জন্ম উপলক্ষে, জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়, সেই জন্য বিসি রায় ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ডক্টরদের, অর্থাৎ ডাক্তারদের কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। যেহেতু এখানে ভারতরত্নের প্রসঙ্গ আসলো, এখানে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করে দিই। ভারতের সর্বোচ্চ সম্মান কি বললাম? ভারতের সর্বোচ্চ সম্মান হলো ভারত রত্ন। এটা কিন্তু একটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারত রত্নের পরে যে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সেটা কি? সেটা হলো পদ্মবিভূষণ। এরপর হলো পদ্মভূষণ, এবং চতুর্থ সর্বোচ্চ সম্মান কি? সেটা হলো পদ্মশ্রী। তাহলে ভারতের যে সর্বোচ্চ সম্মান সেগুলো কিন্তু এখানে আলোচনা করে দিলাম কি কি। ভারতরত্ন হলো সর্বোচ্চ সম্মান, দ্বিতীয় সর্বোচ্চ পদ্মবিভূষণ, তৃতীয় সর্বোচ্চ পদ্মভূষণ, এবং চতুর্থ নম্বরে আছে পদ্মশ্রী। তো এখানে এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের নোট ডাউন করানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পাবে না। পিডিএফ কিভাবে ডাউনলোড করতে পারবে বলে দিচ্ছি। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স ফলো করো, তাতে দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তার আগে টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখানে দেখো, আমি ন্যাশনাল ডক্টরস ডের ওপরে কিছু ফ্যাক্ট এখানে লিখে রেখেছি। ন্যাশনাল ডক্টর ডে অবজার্ভ 1 জুলাই, এক্ষুনি বললাম। 1 জুলাই রাষ্ট্রীয় চিকিৎসক দিবস পালন করা হয় কারণ ওই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী প্লাস মৃত্যু বার্ষিকী। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, এক্ষুনি বললাম। আর এই থিমটা অবশ্যই মাথায় রাখবে, ন্যাশনাল ডক্টরস ডে 2023-এর থিম কি ছিল? থিম ছিল সেলিব্রেটিং রেসিলিয়েন্স অ্যান্ড হিলিং
হ্যান্ডস। এটা ছিল কিন্তু 2023-এর ন্যাশনাল ডক্টর ডের থিম। পরের কোশ্চেনে আসো, কালপি হ্যান্ডমেড পেপার অফ হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি রিসিভড দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ। সাম্প্রতি কোন রাজ্যের হস্তনির্মিত কালপি কাগজ এটা জিআই ট্যাগ পেয়েছে? তো এই কালপি হ্যান্ডমেড পেপার এটা হলো উত্তরপ্রদেশের, যেটা কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো অপশান ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। জিআই ট্যাগ জিনিসটা কি, মানে কেন জিআই ট্যাগ দেওয়া হয়? জিআই ট্যাগ এমন এক ধরনের বস্তুর ওপরে দেওয়া হয় যেটা শুধুমাত্র সেখানেই পাওয়া যায় বা সেই রাজ্যে পাওয়া যায়, সেটা ছাড়া অন্য কোনো রাজ্যে পাওয়া যায় না, অর্থাৎ সেখানকার ইউনিক সেই জিনিসটা। যেমন দার্জিলিংয়ের চা বা কর্ণাটকের কফি, এগুলো কিন্তু সেখানকার ইউনিক একটা জিনিস। তো এই ইউনিক জিনিসের জন্য তার উপরে জিআই ট্যাগ দেওয়া হয়। এই জিআই ট্যাগ যদি দেওয়া হয় সেটা কত বছরের জন্য ভ্যালিড থাকে? মাথায় রাখবে, কোশ্চেন দিয়েছিল 10 বছরের জন্য ভ্যালিড থাকে। অর্থাৎ 2023-এ যদি এই কালপি হ্যান্ডমেড পেপারের ওপরে জিআই ট্যাগ দেওয়া হয় তাহলে এটা ভ্যালিড থাকবে 2023 প্লাস 10, 2033 পর্যন্ত ভ্যালিড থাকবে। এই 2033-এর পরে গিয়ে এর ওপর থেকে জিআই ট্যাগ হটে যাবে। তারপর কি করতে হবে? আবার এই কালপি হ্যান্ডমেড পেপারের জন্য আবার সেখানকার রাজ্য সরকার রেজিস্ট্রেশন করবে জিআই ট্যাগ পাওয়ার জন্য। যদি মনে করে যে জিআই ট্যাগ দেওয়ার, তাহলে আবার কিন্তু জিআই ট্যাগের যে সংস্থা আছে তারা কিন্তু তার উপরে আবার নতুন করে জিআই ট্যাগ তারা অ্যাপ্লাই করবে। এই জিআই ট্যাগ দেওয়া হয়, তার অফিস কোথায়? তার অফিস অবস্থিত চেন্নাইতে। তার অফিস কোথায়? তার অফিস অবস্থিত চেন্নাইতে। আর এখান থেকে কোশ্চেন দেয়, এই জিআই ট্যাগ এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? তো মাথায় রাখবে, এটা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। বর্তমানে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যিনি মন্ত্রী আছেন তার নাম কি? আশা করি প্রত্যেকেই জানো, তার নাম হলো পীযূষ গোয়েল। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, যেহেতু জিআই ট্যাগের প্রসঙ্গ আসলো, যে সব থেকে বেশি বার জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য, বা কোন রাজ্যের সব থেকে বেশি বস্তু জিআই ট্যাগ পেয়েছে? তো এখনো পর্যন্ত, মানে আজকের ডেট পর্যন্ত সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে কে? জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু প্রায় 50টা মতো কিন্তু জিআই ট্যাগ, 50টা কি 52টা খেয়াল আসছে না। তো যাই হোক, সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ু। সেকেন্ড পজিশনে আছে উত্তরপ্রদেশ এবং থার্ড পজিশনে আছে কর্ণাটক। কর্ণাটক, তাহলে সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ু। এই ডাটাটা কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ জিআই ট্যাগ কিন্তু দেওয়া হয় যখন তখন। এবার সাপোজ ধরো উত্তরপ্রদেশে জিআই ট্যাগ 3-4টে বস্তুর উপরে জিআই ট্যাগ দিয়ে দিল, তখন উত্তরপ্রদেশ হয়তো ফার্স্ট পজিশনে চলে আসলো। সুতরাং আমি এটা বললাম যে আজকের ডেট অনুযায়ী, টিল ডেট অনুযায়ী ফার্স্ট পজিশনে আছে তামিলনাড়ু, সেকেন্ড পজিশনে আছে উত্তরপ্রদেশ, থার্ড পজিশনে আছে কর্ণাটক। আর যখন এক্সাম দিতে যাবে তার আগে একটুখানি তোমরা আপডেট দেখে নেবে গুগল থেকে। তো এই যে জিআই ট্যাগ, এই জিআই ট্যাগটা কবে দেওয়া হয়, মানে কোন অ্যাক্ট অনুযায়ী জিআই ট্যাগ দেওয়া শুরু হয়? তো এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। 1999 সালের অ্যাক্ট অনুযায়ী এই জিআই ট্যাগটা আনা হয়েছে এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন বস্তুর ওপরে জিআই ট্যাগ দেওয়া হয়। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছে কে, মানে কোন বস্তুটা জিআই ট্যাগ পেয়েছে? তো মাথায় রাখবে, দার্জিলিংয়ের চা। দার্জিলিং, দার্জিলিং টি সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে। কত সালে জিআই ট্যাগ পেয়েছে এটাও কিন্তু কোশ্চেন দিয়েছে। তো এটাও মাথায় রাখবে, 2004 সালে দার্জিলিংয়ের চা সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে। এবং দার্জিলিং অবস্থিত কোথায়? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তাহলে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে কোন স্টেট যদি কোশ্চেন দেয়, তাহলেও তোমরা অ্যান্সার করতে পারবে ওয়েস্ট বেঙ্গল সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে। তো এর উপরে দেখো কিছু ফ্যাক্ট আমি এখানে ইনক্লুড করেছি। উত্তরপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে 7টা প্রোডাক্টের উপর। 7টা প্রোডাক্ট কি কি একটুখানি নাম খেয়াল রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন দেবে। কারণ রিসেন্ট যে জিআই ট্যাগগুলো পায় তার উপর থেকে কিন্তু কোশ্চেন এখন আসছে। তো আমরোহা ঢোলাক, এটাও উত্তরপ্রদেশ। মাহোবা গরুড়া পাথর হস্তশিল্প। মণিপুরি তারকাশি। সাম্বাল হর্নক্রাফট। বাগপথ হোম ফার্নিশিং। বারাবাঙ্কি হ্যান্ডলুম প্রোডাক্ট। কালপি হ্যান্ডমেড পেপার। এগুলো
প্রত্যেকটা কিন্তু উত্তরপ্রদেশের এবং এগুলো রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ কেন দেওয়া হয় দেখো এখানে বলেছি, একটি লেবেল জিআই ট্যাগ যা পণ্যগুলোতে প্রয়োগ করা হয় যেগুলো একটি নির্দিষ্ট এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট অবস্থানের সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অন এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023? 2023-এ এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, ভারতের স্থান কত? তো ভারতের স্থান হলো 67তম। অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সটা কি একটুখানি ক্লিয়ার করে বোঝাই। যেমন এখন তোমরা জীবাশ্ম জ্বালানি বলতে কি জানো? জীবাশ্ম জ্বালানি বলতে জানো কয়লা, খনিজ তেল ইত্যাদির ব্যবহার, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলো জীবাশ্ম জমে জমে মাটির নিচে থেকে এগুলো উত্তোলন হচ্ছে। আর এই সমস্ত জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বন মনোঅক্সাইডের পরিমাণ অর্থাৎ দূষণের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ পুনর্নবীকরণ যে শক্তিগুলো, যেমন জানো সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ফলে কি দূষণের যে মাত্রা, সেই দূষণের মাত্রা কিন্তু ধীরে ধীরে হলে অর্থাৎ আগের থেকে হলেও কিন্তু ধীরে ধীরে কমছে। এর ফলে কি হচ্ছে, খনিজ সম্পদের অধিকাংশ সাশ্রয় হচ্ছে, যেগুলো জীবাশ্ম জ্বালানি বললাম সেগুলো সাশ্রয় হচ্ছে, কারণ রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ফলে সেগুলো ব্যবহার একটু হলেও কমছে। ফলে ধীরে ধীরে দেশ কিন্তু ডেভেলপ হচ্ছে। তাই এর ওপরে ডিপেন্ডেন্ট, মানে এই সৌরশক্তি, বায়ু শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জির ওপরে ডিপেন্ডেন্টের ওপর বেস করে এই এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দেওয়া হয়। এবং এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হলো 67তম। COP26 এটা এর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বেসিসে ক্লাস করানো হয়েছিল, অর্থাৎ জানুয়ারি থেকে তোমাদের জুন মাস পর্যন্ত, এগুলো যারা দেখেছো সেখানে কিন্তু আলোচনা করেছি। এবং যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। অর্থাৎ বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে বেস করে কিন্তু তোমাদের যে সামনে এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামের ওপরে কোশ্চেন আসে। তো যাই হোক, সেই ক্লাসগুলো এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে কিন্তু দেখে নেবে। তো COP26 এর এই মিটিংয়ে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন যে 2070 সালের মধ্যে ভারত নেট জিরো কার্বন দেশ হবে। নেট জিরো কার্বন বলতে কার্বন কি থাকবে না, এটা মনে হতে পারে। নেট জিরো কার্বন মানে কার্বন একদম উঠে যাবে, না, এটা ভুল কথা। নেট জিরো কার্বনের অর্থ আমি বলে দিচ্ছি। এর অর্থ কি, কারণ কার্বন থাকবে না কেন, কার্বন অবশ্যই থাকবে। যেমন মানুষ বেঁচে থাকলে মানুষের অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন থাকছে। তো নেট জিরোর অর্থ কি? নেট জিরোর অর্থ হলো যতটা কার্বন ডাইঅক্সাইড আমরা উৎপাদন করব ততটা কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু সেটাকে শোষণ করে নেব, অর্থাৎ অ্যাবজর্ব করে নেব। এর ফলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনটা হয়ে যাবে নেট জিরো। তো এটাই হলো নেট জিরোর অর্থ। তো অ্যান্সার কি হবে, এই কোশ্চেনের অ্যান্সার হবে 67তম। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে দেখো যে আমি কিছু ফ্যাক্ট ইনক্লুড করেছি। 2021 সালে এই এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ছিল কত? 87। এই বছর কিন্তু 10 ঘাট ভারত এগিয়ে এসছে, অর্থাৎ ভারতের র্যাঙ্ক কিন্তু এগিয়ে এসে কত হয়েছে? এগিয়ে এসে হয়েছে 67তম। এবং টপ কান্ট্রি কোনটা? টপ র্যাঙ্কে আছে ডেনমার্ক এই এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে 2023-এ। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার আছে। যারা নিউ ক্যান্ডিডেট এই চ্যানেলে, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়, সেটা স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক। দেখতেই পাচ্ছ, স্টেটের এক্সাম যেটা পিএসসি কন্ডাক্ট করে কি কি? ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ। এছাড়া পুলিশের এক্সাম, যেমন জেল পুলিশের এক্সাম আছে, ডাব্লিউপি কনস্টেবল এসআই, কেপি এসআই সার্জেন্ট, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এখানে প্রিপারেশন দেওয়া হয়। তো পিএসসি এর ওপর বেস করে ফার্স্ট ব্যাচ, পুলিশের ওপরে বেস করে সেকেন্ড ব্যাচ, আর এসএসসি এর এক্সাম যেটা সেন্ট্রালের এক্সাম হয়
স্টাফ সিলেকশন কমিশনের যার জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ সম্প্রতি হয়ে গেল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, এছাড়া দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, এই সমস্ত এক্সামের জন্য বেস করে 3rd ব্যাচ আমাদের ওপেন করা হয়েছে। এবং এই 3টে ব্যাচে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে ক্লাসগুলো প্রোভাইড করা হয়, রুটিন দিয়ে ক্লাস প্রোভাইড করা হয়। মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তো রেকর্ডেড ফরম্যাটেও কিন্তু তোমরা ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমরা এই সমস্ত ব্যাচে অ্যাড হতে চাও তাহলে দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, ইনফর্ম করে অ্যাডমিশন নিয়ে নাও এই সমস্ত ব্যাচে। মাথায় রাখবে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাস করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কিন্তু তোমরা জিকে জিএস এর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ ক্লাস করতে পারবে। প্রত্যেকেই জানো কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো তারা জানো যে জিকে জিএস এর মধ্যে আছে হিস্ট্রি, আছে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, রিজনিংয়ের ক্লাস এবং ইংলিশের ক্লাস। এই 4 রকম ক্লাস, 4 রকম সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ করতে পারবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেল থেকে তোমরা ম্যাথের ক্লাসগুলো করে নিতে পারবে এবং এখানে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী কোশ্চেন, ভি ভেনু সাম্প্রতি কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো ভি ভেনু ইনি নিযুক্ত হয়েছেন সম্প্রতি কেরালা রাজ্যের চিফ সেক্রেটারি হিসাবে, অর্থাৎ মুখ্য সচিব হিসাবে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। কেরালার ক্যাপিটাল কি? তিরুবনন্তপুরম। মনে রাখার জন্য কি বলেছিলাম, যদি কখনো কেরালার ক্যাপিটাল কোশ্চেনে আসে তো দেখবে অপশানের মধ্যে অপশানের ইংলিশ কোশ্চেনে চলে আসবে। ইংলিশ কোশ্চেনে এসে দেখবে যে সব থেকে বড় নাম কোনটাতে দেওয়া আছে, তো সব থেকে বড় নাম যেটা দেওয়া আছে সেটাতে মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে সেটা কেরালার ক্যাপিটাল। কেরালার ক্যাপিটাল হলো তিরুবনন্তপুরম। বর্তমান চিফ মিনিস্টার হলেন পিনারাই বাইজান অ্যান্ড গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান। আবারও বলছি, চিফ মিনিস্টার, গভর্নর, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এইগুলো যখন আলোচনা করব তখন একটা জিনিস খেয়াল রাখবে, সেটা কিন্তু যখন যেদিন ক্লাসটা চলছে সেই দিনের রেসপেক্টে আলোচনা করছি। সুতরাং তোমরা ক্লাসটা যদি পরবর্তীতে দেখো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরে যদি দেখো, তাহলে অবশ্যই এইগুলো কিন্তু গুগল থেকে একবার আপডেট করে নেবে। যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটা আপডেট অবশ্যই করে নেবে। পরের কোশ্চেনে আসো, কোনো ভারতীয় ক্রীড়াবিদ কোন ভারতীয় ক্রীড়াবিদ ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে বছরের গ্লোবাল আইকন পুরস্কারে সম্মানিত হয়েছে? হুইচ ইন্ডিয়ান অ্যাথলিট হ্যাজ দ্য অনার্ড উইথ দ্য গ্লোবাল আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট দ্য অ্যানুয়াল ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডস? তো এই ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে গ্লোবাল আইকন পুরস্কারে সম্মানিত হয়েছে কে? সম্মানিত হয়েছেন মেরি কম। অপশন ডি এর সঠিক অ্যান্সার। এবং এই মেরি কম ভারতের প্রথম ভারতের প্রথম মহিলা বক্সার যিনি যিনি অলিম্পিকে পদক জিতেছেন, যিনি অলিম্পিক অ্যাওয়ার্ড জিতেছেন বা অলিম্পিকের পদক জিতেছেন। কোশ্চেনটা দিতে পারে, তো মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা কথা ডিসকাস করি যে হাই কমিশনার, অ্যাম্বাসাডার, হাই কমিশনার আর অ্যাম্বাসাডার এই দুটোর মধ্যে পার্থক্য কি? হাই কমিশনার, হাই কমিশনার আর অ্যাম্বাসাডার, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা কনফিউশন ক্রিয়েট হয়। হাই কমিশনার কি? হাই কমিশনার হলো যেসব দেশ একসময় ব্রিটিশদের অধীনে ছিল, যেমন ভারত 200 বছর ধরে, প্রায় 200 বছর, 190 বছর ধরে ব্রিটিশদের অধীনে ছিল, সেই সমস্ত দেশের প্রতিনিধিদের বলা হয় কি? হাই কমিশনার। আর যে সমস্ত দেশ ব্রিটিশদের অধীনে ছিল না সেই সমস্ত দেশের প্রতিনিধিদের বলা হয় অ্যাম্বাসাডার। তাহলে বোঝাতে পারলাম যে হাই কমিশনার এবং অ্যাম্বাসাডারের মধ্যে পার্থক্য কি? যে সমস্ত দেশ ব্রিটিশদের অধীনে ছিল তাদের দেশের প্রতিনিধিদের বলা হয় হাই কমিশনার, আর যে সমস্ত দেশ ব্রিটিশদের অধীনে ছিল না তাদের প্রতিনিধিদের বলা হয় কি? বলা হয় অ্যাম্বাসাডার। তাহলে এখন ইউকের
ভারতীয় যে হাই কমিশনার তার নাম কি? মানে ইউকে বলতে ব্রিটেনের ভারতীয় হাই কমিশনের নাম কি? তার নামটা মাথায় রাখবে, রিসেন্ট অ্যাপয়েন্ট হয়েছে, এনার নাম হলো বিক্রম দুরাস্বামী। বিক্রম দুরাইস্বামী সম্প্রতি ইউকেতে ভারতীয় অ্যাম্বাসাডার হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এখানে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করা আছে। মেরি কম বার্ষিক ভারতীয় ইউকে পুরস্কারে গ্লোবাল আইকন অফ দ্য ইয়ার সম্মানে সম্মানিত হয়েছেন এবং ইনি মহিলা বক্সিংয়ে ভারতের প্রথম অলিম্পিক পদক কিন্তু জিতেছিলেন। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের উইন্ডসারে এই বার্ষিক ইউকে ইন্ডিয়ান অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। তো কোথায় আয়োজন করা হয় এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, উইন্ডসারে এই ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন হয়। পরের কোশ্চেনে আসো, 30 জুন থেকে 9 জুলাই পর্যন্ত ব্যাংকিং অন অ্যাওয়ার্ড হেরিটেজ প্রদর্শনীর আয়োজন করেছে কোন শহর? তো 30 জুন থেকে 9 জুলাই পর্যন্ত ব্যাংকিং অন অ্যাওয়ার্ড হেরিটেজের আয়োজন হয়েছে কোথায়? আয়োজন হয়েছে আমাদের ভারতের রাজধানী দিল্লিতে। তো এই প্রদর্শনীতে কি করা হয়? এই প্রদর্শনীতে যে আমাদের নোট আছে, টাকা আছে, সেই নোটের প্রদর্শনী করা হয়। কোন কোন নোটের প্রদর্শনী করা হয়? যে সমস্ত নোটের পিছনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনো ছবি দেওয়া আছে, সেই সমস্ত নোটের প্রদর্শনী করা হয়েছিল। যেমন 10 টাকা নোটের পিছনে তোমরা দেখবে যে কোণার্কের সূর্য মন্দিরের কিন্তু ছবি আছে। তো কোণার্কের সূর্য মন্দির হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই সমস্ত নোটের প্রদর্শনী করা হয়েছিল। আর বর্তমানে ভারতের এখনো পর্যন্ত, মানে আজকের ডেট পর্যন্ত বা 2023 পর্যন্ত বলতে পারো, এর মধ্যে আর দেওয়া হবে না ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। তো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কটা? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হলো 42টা। গত বছর পর্যন্ত ছিল 40টা, এই বছর 2টো নতুন দেওয়া হয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের একটা আছে কি, বোলপুর শান্তিনিকেতন। তো এখন টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের মধ্যে সংখ্যা হলো কটা? 42টা স্থান। পরের কোশ্চেনে আসো, WTO এর ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস ব্র্যান্ড অ্যাম্বাসাডার টু WTO? তো WTO-তে সাম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আবার নিযুক্ত করা হয়েছে ব্রজেন্দ্র নবনীতকে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। WTO এর প্রসঙ্গ যেহেতু এখানে আসলো, WTO এর উপরে কিছু ফ্যাক্ট এখানে রিলেট করে দিই। WTO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1995 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে HQ, মানে এবার থেকে যখনই HQ লিখবো, HQ মানে ধরে নেবে হেডকোয়ার্টার। তো হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার হলো জেনেভাতে। তার হেডকোয়ার্টার জেনেভা। জেনেভা কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? বহুবার পড়িয়েছি, এনার নাম হলো নাগোজি ওঙ্গোজি বা ওঙ্কোজো, নাকোজি ওঙ্কোজো ইলোয়ালা। ইলোয়েলা, নাকোজি ওঙ্কোজো ইলোয়েলা। ইনি কোন দেশের বাসিন্দা? কোশ্চেন কিন্তু দিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি হলেন নাইজেরিয়ার। নাইজেরিয়ার ইনি নাইজেরিয়ার বাসিন্দা। তো এখানে আবারও বলছি যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের লেখানো হচ্ছে, এগুলো কিন্তু খাতায় অবশ্যই কিন্তু নোট ডাউন করবে, কারণ এগুলো PDF-এ তোমরা পাবে না। পরের কোশ্চেনে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইনঅগ্রেটেড দ্য শ্রাবণী মেলা? নিচের কে শ্রাবণী মেলার উদ্বোধন করেন? তো শ্রাবণী মেলার উদ্বোধন করেছেন বাদল পত্রলেখ। ইনি কিন্তু একজন রাজ্যের কৃষিমন্ত্রী। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে শ্রাবণী মেলা, এই মেলা যেটা হয় মূলত, সেটা হয় কিন্তু প্রায় 2 মাস ধরে, 2 মান্থস ধরে কিন্তু এই শ্রাবণী মেলাটা হয়ে থাকে। এবং এই শ্রাবণী মেলাতে খানওয়ারিশ
খান ওয়ারিয়াসরা শিবির লাগায় এই শ্রাবণী মেলাতে, এবং এই মেলা গঙ্গার থেকে শুরু হয়, বিহারের গঙ্গা থেকে, এবং ঝাড়খণ্ডের দেওঘর পর্যন্ত কিন্তু এই মেলার বিস্তৃতি হয়। এর উপরে কিছু ফ্যাক্ট দেখো এখানে ডিসকাস করেছি। 2 মান্থ শ্রাবণী মেলা ইনোগ্রেটেড ইন দেওঘর, এক্ষুনি বললাম যে এটা শুরু হয়েছিল গঙ্গা বিহার থেকে এবং দেওঘর পর্যন্ত এটার বিস্তৃতি ছড়িয়ে পড়ে 2 মাস ধরে, এবং এই মেলার আয়োজন করা হয়েছিল 3 জুলাই থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এই মেলার উদ্বোধন করেছিল রাজ্যের কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ, এবং ইউজুয়ালি দ্য মেলা ইজ অর্গানাইজড ফর এ মান্থ ডিউরিং দ্য মান্থ অফ শ্রাবণ, মানে বাংলাতে শ্রাবণ মাস বলে না, সেই শ্রাবণ মাসেই কিন্তু এই মেলার আয়োজন করা হয়, সেইখান থেকেই এর নাম হয়েছে শ্রাবণী মেলা। পরের কোশ্চেনে আসো, হুইচ টিম ওন দ্য গ্লোবাল চেস লিগ 2023, কোন দল গ্লোবাল চেস লিগ 2023 জিতেছে? ভালো কোশ্চেন, যেহেতু এই বছর ফার্স্ট এডিশন হয়েছে, প্রথমবার খেলা হয়েছে, সেই কারণে কিন্তু কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট এডিশনে জিতেছে ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস, অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। রানার্স আপ টিম কে হয়েছে? রানার্স আপ টিম হয়েছে, মাথায় রাখবে, মুম্বাই মাস্টার। ফার্স্ট হয়েছে কে? ত্রিবেণী কন্টিনেন্টাল। আর সেকেন্ড বা রানার্স আপ বলা হয় সেকেন্ড টিম যে হয়, রানার্স আপ। তো রানার্স আপ টিম হয়েছে মুম্বাই মাস্টার। এই গ্লোবাল চেস যে লিগ ফার্স্ট এডিশন, এটার আয়োজন কোথায় করা হয়েছিল? এর আয়োজন করা হয়েছিল ইউএইর কোথায়? দুবাইতে কিন্তু এর আয়োজন হয়েছিল, এবং এটা ছিল প্রথম এডিশন। এখানে যেহেতু চেসের প্রসঙ্গ আসলো, তাহলে চেসের যে ইন্টারন্যাশনাল বডি, তার নাম কি? তার ফুল ফর্ম হলো ফাইড। ফাইডের ফুল ফর্ম ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। এই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এর ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1924 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত লাওসেন সুইজারল্যান্ডে অবস্থিত। চেসের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে আরো 2-3টে ফ্যাক্ট রিলেট করিয়ে দিচ্ছি। এখানে দেখো কিছু ফ্যাক্ট এখানে আমি লিখেছি, যে ত্রিবেণী কন্টিনেন্টাল ফাইনালে আপগ্রেড মুম্বাই মাস্টারকে পরাজিত করে এই গ্লোবাল চেস লিগ জিতেছে, এক্ষুনি বললাম। আর এটি ছিল টেক মহিন্দ্রা এবং ফাইডের যৌথ উদ্যোগ। এই যে গ্লোবাল চেস লিগ, এটার আয়োজন কে করেছিল? টেক মহিন্দ্রা এবং ফাইড, এদের যৌথ উদ্যোগে এটার আয়োজন হয়েছিল। চেসের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে রিলেট করো, যেহেতু এই কোশ্চেনটা বহুবার দিয়েছে, যে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারকে? ফার্স্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। তো ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, এনার নাম হলো বিশ্বনাথন আনন্দ হলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, এবং ইনি কবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন? ভারতের প্রথম 1988 সালে। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের সর্বশেষ লাস্ট গ্র্যান্ড মাস্টার কে হয়েছে? তো ভারতের সর্বশেষ লাস্ট গ্র্যান্ড মাস্টার রিসেন্টলি হয়েছে আদিত্য এস সামাত। আর এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, যে বিশ্বের সবথেকে ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার কে? তো এটা কি? এটা হলো বিশ্বের, আগে দুটো কিন্তু বলেছি ইন্ডিয়ার। তো বিশ্বের সবথেকে ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার, এনার নাম মাথায় রাখবে, এনার নাম হলো এনাই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তো অভিমন্যু মিশ্রা, বর্তমানে ইনি ইউএসএ তে আছেন, মানে ইউএস এর ইনি নাগরিক, কিন্তু অ্যাকচুয়ালি ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তো ইনি কত বছর বয়সে? ইনি মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ড মাস্টারের খেতাব জিতেছেন, এবং ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড হলেন অভিমন্যু মিশ্র। পরের কোশ্চেনে আসো, গ্লোবাল পিস ইন্ডেক্স 2023-তে ভারতের র্যাঙ্ক কত?
হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স 2023? তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হলো 126তম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, বহু এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। গ্লোবাল পিস ইন্ডেক্সে টপ কান্ট্রি কোনটা, মানে 1 নম্বরে আছে কোন কান্ট্রি, মাথায় রাখবে আইসল্যান্ড। এবং আইসল্যান্ড সেই 2008 সাল থেকে, কবে, 2008 সাল, 2008 সাল থেকে কিন্তু ইনি এই এই কান্ট্রিটা কিন্তু টপ র্যাঙ্কে আছে এই গ্লোবাল পিস ইন্ডেক্সে। আর সর্বশেষ কান্ট্রি মানে একদম লাস্টে আছে কে, লাস্টে আছে আফগানিস্তান। এই আফগানিস্তানে এত হিংসাত্মক পরিবেশ, সেই কারণে কিন্তু গ্লোবাল পিস ইন্ডেক্সে এই আফগানিস্তান টানা 8 বছর ধরে, আফগানিস্তান কত বছর ধরে, টানা 8 ইয়ার ধরে, 8 বছর ধরে লাস্ট পজিশনে আছে। এবং এই গ্লোবাল পিস ইন্ডেক্স জারি করে কে, এই গ্লোবাল পিস ইন্ডেক্স জারি করে আইইপি। এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড পিস, ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড পিস। এরা এই গ্লোবাল পিস ইন্ডেক্স জারি করে। যেগুলো তোমাদের এখানে এক্সট্রা ফ্যাক্ট নোট ডাউন করানো হচ্ছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছে, সেই কারণেই কিন্তু শুধু তোমাদের নোট ডাউন করানো হচ্ছে। শুধুমাত্র এটা নয় যে আউট অফ জিনিস তোমাদের নোট ডাউন করানো হচ্ছে, এমনটা নয়। তাই বারবার বলছি, এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের করানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। তো এক্ষুনি বললাম আফগানিস্তান টানা 8 বছর ধরে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ, সেটাই এখানে লেখা আছে। আর টপ কান্ট্রি হলো আইসল্যান্ড। পরের কোশ্চেনে আসো, কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনার পরিচালক হিসাবে, অর্থাৎ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নতুন নিযুক্ত কে হয়েছেন? তো যার ছবি রাইট সাইডে দেখতে পাচ্ছ, এনার নাম হলো PM প্রসাদ। ইনি কিন্তু কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, এই দুটো পদেই কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। তো এই কোল ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। এই কোল ইন্ডিয়া এর এই যে লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেডের এস্টাবলিশ কবে হয়? এর এস্টাবলিশ হয় 1975 সাল থেকে। এবং এখানে মাথায় রাখবে, ভারত, ইন্ডিয়া বিশ্বের মধ্যে কয়লা উৎপাদনে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো, ইনি প্রমোদ আগরওয়াল, অর্থাৎ প্রমোদ আগরওয়াল আগে ছিলেন, তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন কে? এক্ষুনি বললাম PM প্রসাদ। PM প্রসাদ CMD অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কিন্তু তিনি কোল ইন্ডিয়া লিমিটেডে নিযুক্ত হয়েছেন। পরের কোশ্চেন, ভারত জাপান সামুদ্রিক মহড়া, যার নাম জিমেক্স। কোশ্চেন এইভাবে দিতে পারে, জিমেক্স এই যে সামরিক মহড়া, এটা কোন দুটো দেশের মধ্যে আয়োজন হয়? তো অ্যান্সার হবে ভারত অ্যান্ড জাপান। তো ভারত জাপানের মধ্যে আয়োজিত জুলাই মাসে আয়োজন হয়েছিল জিমেক্স। কোন সংস্করণ আয়োজন করা হয়েছে এই বছর? তো এই বছর আয়োজন করা হয়েছে 7th এডিশন, 7ম সংস্করণ। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এবং এই 7ম সংস্করণ, এটার আয়োজন কোথায় হয়েছিল? এটার আয়োজন ভারতেই হয়েছিল, বিশাখাপত্তনম। ভারতের বিশাখাপত্তনমে। আর 6ষ্ঠ এডিশন, এটা গত বছর অর্থাৎ 2022-এ আয়োজন হয়েছিল। এবং 6th এডিশন, এটার আয়োজন কোথায় হয়? 6th এডিশনের আয়োজন হয় বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গল। তো আজকের এই ক্লাসে 12টা কোশ্চেন রাখা হয়েছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।